মারিয়ার কোমর ছেড়ে চোখ মুছল ফুল। হাত ঘড়িতে একবার সময়টা দেখল সে, ফের নাক টেনে বলল, সব ঠিক ছিল, কিন্তু একটা আননোন নাম্বারের মেসেজ দেখেই ডিভোর্সের কথা তুলেছি। আননোন নাম্বারের মেসেজ দেখলে কি দেখলি না অমনি নিজেকে বদল প্রমাণ করতে হবে? ছুটে গিয়ে ডিভোর্সে এসেছিস? চুপ হয়ে গেল ফুল, গোলা চোখে দূর আকাশের দিকে তাকিয়ে বলল। তারপর রাগ করে শিমুল ভাই ঢাকা ফিরে গেছে। ফুলের শেষ কথা শুনতে তেলে বেগুনে জ্বলে উঠল মারিয়া। ফুলের মাথায় গাঁটটা মেরে ভরল, তোকে তো নোবেল দেওয়া উচিত। একটা সত্যি কথা বলতো, কি তুই শিমুল ভাইকে ভালোবাসিস? মারিয়ার মাথা কথায় চুপ হয়ে যায় ফুল। চোখ ঘুরিয়ে এদিক সেদিক তাকালো সে। কি বলবে ভাবছে, ভালো তো সেও বাসে শিমুল ভাইকে, প্রথম দিন থেকে। যেদিন পিঠে কাঁথা শলাগুলো পরম যত্নে ফিট থেকে আলাদা করে মলম মাখিয়ে দিয়েছিল শিমুল, সেদিনই ষোড়শী মনের কোণে কিছু একটা পরিবর্তন হয়েছিল। পরিবর্তন হয়েছিল মন গোপনে সুরে ঢের। তারা যে সারাদিন শিমুল বাই করত, তাকে একটু জড়িয়ে ধরার লোভে সে ঘুমিয়ে পড়লে লুকিয়ে এসে তার বুকে মুখ গুজে ঘুমাতো। শিমুল ঢাকা ফিরে গেলে তাকে মিস করা উদাসীন বিকেলগুলোতে। মা চাচিকে লুকিয়ে শিমুলের ঘরে এসে তার শার্টগুলোর ভাঁজে ভাঁজে তার গায়ের গন্ধ খোঁজা। কি করেনি এই ষোড়শী বালিকা মেয়েটি? কই, শিমুল তো তার খবর রাখেনি। ফুলকে চুপ থাকতে দেখে ধাক্কা দিল মারিয়া। ব্রু কুঁচকে জিজ্ঞেস করলো সে, হ্যাঁ নাকি না? বাসি, কিন্তু তাতে কি? এটাই যথেষ্ট। তুই বাড়ি ফিরে ফোন দিবি শিমুল ভাইকে। ধরবে বলদ, উনি কি বলেছিল মনে নেই? কি বলেছে? আমার মাথা, উনি তোকে ভালোবাসে, তার মানে তুই কল দিলে ধরতেই পারে। জানি না, এখন ক্যান্টিনে চল, আগে কিছু খাবো, আমার পেটে ছিচকি ইঁদুর দৌড়াচ্ছে। মারিয়ার কথায় অবাক চোখে তার দিকে তাকালো ফুল। ছিচকি ইঁদুর আবার কি? এই জীবনে প্রথম শুনল সে। আর মারিয়াই বা এসব উদ্ভট কথা শিখলো কোথা থেকে? কৌতূহলে কণ্ঠে শুধালো, ছিচকি ইঁদুর আবার কি? তুই? দাঁড়িয়ে পড়ে ফুল, মারিয়ার পিঠের মাঝ বরাবর কিল বসালো সে। দাঁত কিরমির করে বলল, তুই ছিচকি ইঁদুর? তোর জামাই ছিচকি ইঁদুর? তোর ভাই ইঁদুর হলে আমি রাজি ইঁদুর বিয়ে করতে। আসছে রে আমার শাওন ভাই, ইঁদুর হতে যাবে কোন দুঃখে? দুঃখে হবে কেন? আমাকে বিয়ে করার সুখে। কথা কাটাকাটি করতে করতে ক্যান্টিনে গেল দুজনে। খিদের ছোট ফুলেরও মাথা ঘুরছে। কাল রাত থেকে কান্নার তোপে পানিও গিলতে পারেনি সে। সকালে খেতে বসেও উঠে পড়েছিল। এখন কিছুটা ভালো লাগছে। একটা আইসক্রিম খেতে পারলে আরো ভালো লাগবে। ভার্সিটির মাঠে বসে আছে ইমন, আকাশ, শিমুল। শিমুলের হাতে কোকের ক্যান, ইমনের হাতে গিটারটা। আকাশ সামনে আসা যাওয়া করা মানুষগুলোকে ফরক করছে। রোদের তাপ কম থাকায় ওরা দিব্যি এখানে বসে আড্ডা দিতে পারছে। না হলে এতক্ষণে রোদের তাপে বসে থাকা সেইটা রুটি সেকার মতো তাপা হয়ে থাকতো গরমে। ইমন গিটারটা উল্টো পাল্টা দেখে শিমুলের দিকে তাকিয়ে ধরল। ইমন সরল কণ্ঠে বলে উঠল, একটা গান ধরতো শিমুল। শিমুল কিছু না বলে ইমনের হাত থেকে নিয়ে গিটারটা কোলে তুলে নিল সে। চোখ বন্ধ করে আলতো হাতে দু আঙ্গুলের সাহায্যে গিটার বাজিয়ে সুর তুলল ভাদ্যের। অতঃপর পুরুষালী কণ্ঠে গানের সুর তুলল সে। অন্তর্জলে শুধু দিকে দিকে জল দিলে নেবে না, হলো একে। অন্তর্জলে শুধু দিকে দিকে জল দিলে নেবে না, হলো একে। আমি কইতেও পারি না, সইতেও পারি না, শুধু জানি একদিন আসবে গো সই। দুই কলি গেয়ে শিমুল থেমে গেল। এমন অর্ধেক থেকে গান গাওয়ার মানে বুঝলো না আকাশ আর ইমন। কি রে ভাই, এটা কে শোনালি? ইমনের গলায় সায় দিল আকাশ। এটা কেমন গান গাইলি? গান শোনালি না, অপমান করলি। শিমুল গিটারটা ফিরিয়ে দিল ইমনের হাতে। পিছেল হেসে উত্তর দিল সে, সুরের ওই কলি গুলো মিনমিনিয়ে গাইতে পারবো না। শুনতে হলে এটা শুনে আলহামদুলিল্লাহ পড়। সিঁড়ি থেকে উঠে পড়ল শিমুল, দুহাতে প্যান্টের পেছনের বালু গুলো জেরে নিল। দুটি সিঁড়ি একসাথে লাফ দিয়ে নেমে শার্টের হাতাটা গুটিয়ে হাঁটা দিল ভার্সিটির ভবনের দিকে। তাকে এগোতে দেখে আকাশ আর শিমুলও ছুটল তার পিছনে।
দৌড়াতে দৌড়াতে ইমন প্রশ্ন করলে, এখন আবার কোথায় যাচ্ছিস? একজনের সাথে বোঝাপড়া আছে, সেটাই মেটাতে যাচ্ছি। কে সে? চল দেখবি। ভার্সিটির দোতলার কর্নারের রুমটাতে আড্ডা দিচ্ছে রাইসা সহ তার বন্ধুরা। সবার মাঝে রাইসা বসে আছে, হাতে তার ল্যাপটপটা। সবাই মিলে কি যেন দেখছে আর হাসছে। বড় বড় পায়ে রুমে ঢুকলো শিমুল। পকেট থেকে ফোনটা নিয়ে মেসেজ অপশনে গিয়ে পরশু রাতে করা টেক্সটগুলো বের করলো। অপর হাতে রাইসার ল্যাপটপটা ঠাস করে বন্ধ করে দিল সে। ফোনটা বেঞ্চে রেখে কড়া গলায় বলল, এসব কেমন বেহায়াফোনা রাইসা? বড় বড় পায়ে রুমে ঢুকলো শিমুল। পকেট থেকে ফোন হাসি হাসি মুখে শিমুলের দিকে তাকালো রাইসা। বসা থেকে দাঁড়িয়ে শিমুলের বাহুতে হাত রাখলো সে। এক ঝটকায় রাইসার হাতটা বাহু থেকে সরিয়ে নেয় শিমুল। দুহাত উপরে উঠিয়ে কাটকাট কণ্ঠে জবাব দিল, নো নো, ডোন্ট টাচ মি, আই এম নট ইউর প্রপার্টি। শিমুলের কথায় অপমানে থমথমে হয়ে ওঠে রাইসার মুখ। কিছুটা পিছিয়ে আশেপাশে সবার দিকে তাকালো। সবাই অবাক চোখে রাইসা আর শিমুলকেই পরখ করছে। কি হচ্ছে এখানে কিছুই তাদের মাথায় ঢুকছে না। হঠাৎ রাইসার উপরেই বা শিমুল এত রাগলো কেন? যে ছেলে 2.5 বছরে কারোর সাথে ঝামেলা করেনি, সে হঠাৎ এত রেগে গেল কেন? সবার জানা মতে শিমুলের মেয়ে গঠিত কোনো ব্যাপার নেই। এত এত প্রপোজাল রিজেক্ট করেছে যে কেউ এখন আর প্রপোজাল করার সাহস করে না রিজেকশনের ভয়ে। মেয়েদের শিমুলের প্রেমে পড়ার সবচেয়ে বড় কারণ ও তীক্ষ্ণ বাদামি চক্ষু জোড়া, যা চশমার আড়ালে থেকেও যে কারো নজর কাটতে সক্ষম। তার সাথে খাড়া ভ্রুদ্বয় আর সুন্দর হাসি। যদিও শিমুল সবসময় হাসে না, কিন্তু কথা বলার সময় কিঞ্চিত উষ্ট এলানোটাই যথেষ্ট কারো হৃদয়ে জ্বর তোলার জন্য, মাঝরাতের ঘুম চুরি করার জন্য, বহুল কাঙ্ক্ষিত পুরুষ হিসেবে তাকে চাওয়ার জন্য। রাইসা ন্যাকা সুরে জবাব দিল, শিমুল, তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। রাইসার কথায় শব্দ করে হেসে উঠল শিমুল। দু হাতে তালি বাজিয়ে বলল সে, বাহ, তো তোমার সাথে কি রোমান্টিক কথা বলবো নাকি? শিমুল গলা নামিয়ে, রাইসা, এত টাকার মেকআপ কিনতে পারো, 20 টাকা দিয়ে একটা কাজল কিনতে পারো না? ব্রাভো শিমুল, এত সুন্দর কথা তুই শিখলি কবে থেকে? ভাই, আগে থেকেই পারি বন্ধু, সময় মতো ব্যবহার করি। কথা শেষে ইমনের উদ্দেশ্যে চোখ টিপ্পনি কাটলো ইমন। ইমনের কথায় ওর দিকে বড় বড় চোখে তাকালো রাইসা। রাইসার রাগে ঘি ঢালার মতোই ছিল ইমনের তাচ্ছিল্য মাখা কথাখানা, যেন চোখ দিয়ে গিলে নেবে তাকে। ইমন তার তোয়াক্কা করলো না। তার বন্ধু পাত্তা দেয় না সে কোন দুঃখে চোখ রাঙানিতে ভয় পেতে যাবে। শিমুল ফের সাবধানে সুরে বলল, শেষবার বলছি রাইসা, আমার পেছনে কলকাঠি নাড়া বন্ধ করো, নাহলে সুন্দর করে তোমার নামে মানহানির মামলা ঠুকে দিব। আরো করব এমন টেক্সট। কি করবে তুমি? আমি কথায় না কাজে বিশ্বাসী, বলবো না করে দেখাবো, তুমি নিশ্চয় জানো। সারিয়া চৌধুরী শিমুল ফাঁকা আওয়াজ দেয় না। কথা শেষ করতেই টেবিল থেকে ফোনটা তুলে নিল সমীর। পকেটে ফোনটা চালান করে যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল সে। ইমন চলে গেলেও আকাশ থামলো। দুপে এগিয়ে রাইসা বরাবর এসে দাঁড়ালো। গম্ভীরতা ছেয়ে যাওয়া মুখে বলল, শিমুল কিন্তু এমনি এমনি কোনো কথা বলে না রাইসা, তুমি ওর পেছনে আর লিগো না বন্ধু, ভেবেই বললাম তুমি, ভেবে দেখো। আকাশ চলে যেতেই রাইসার পাশে একটা মেয়ে এসে দাঁড়ালো। কাঁধে হাত চেপে বলল, থাক রাইসু, ওই শিমুলি কি পেয়েছিস তুই? ছেড়ে দে এই ছেলের পিছু। রাইসা চোখ গড়িয়ে পড়া পানির ফোঁটাটা মুছে নিল আলতো হাতে। গম গমে কণ্ঠে শিমুলে যাওয়ার পথে পানি ছেয়ে বলল, এবার তো ওকে আমি আমার করেই ছাড়বো, ইটস মাই প্রমিস। ফুলের স্কুল ছুটি হয়েছে 20 মিনিট 15 আগে। রোদের তাপে রাস্তায় পা মোড়ানো যাচ্ছে না। কালো পিচ ঢালা রাস্তাটা গরম লোহায় পরিণত হয়েছে মাথার ছাদি ফাটা রোদে। স্কুল ব্যাগটা কাঁধে ঝুলিয়ে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ফুল। ফেরার পথে কোনো রিক্সা না পাওয়ার দরুন হেঁটেই ফিরছে সে। বাড়ির মোড় ঘুরতে পা জোড়া থেমে যায় ফুলের সামনেই। অনুভব দাঁড়িয়ে, ফরমাল ইন করা সাদা শার্ট আর কালো প্যান্ট পরেনি, দেখেই বোঝা যাচ্ছে অফিসের পোশাক পরা সে। রাস্তার এপাশ থেকে ওপাশে তাকাতে চোখাচোখি হয় ফুল আর অনুভবের। অনুভবকে নিজের দিকে তাকাতে দেখে জোরে পা চালালো ফুল। অনুভব নয়ে সামনে আসতে সে ডাক দিল ফুলকে, ফুল দাঁড়াও।
অনুভবের ডাক অপেক্ষা করে জোরে পা চালালো ফুল। ফুলকে ফালাতে দেখে লম্বা কদমে এগিয়ে গেল অনুভব। সামনে দাঁড়িয়ে গড়গড়িয়ে বলল, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম ফুল। একটু দাঁড়াও প্লিজ, 2 মিনিটের জন্য। কিন্তু আমার আপনার সাথে কোনো কথা নেই। তোমাকে ঠকানোর জন্য আমি দুঃখিত ফুল। বিশ্বাস করো, তোমাকে কষ্ট দিয়ে আমি ভালো নেই। 2 মিনিট শেষ। আর কিছু বলবেন? আমি যদি আবার তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাই, তুমি কি প্রত্যাখ্যান করবে ফুল? একবার আয়োজন করে অপমান করে মন ভরেনি? তানহা কানাডা চলে গেছে ফুল। ওর অস্তিত্ব আমার জীবনে আর নেই। আমার জীবনেও আর আপনার কোনো অস্তিত্ব নেই। অনুভব কাতর কণ্ঠে জবাব দিল, তুমি আমার বাগদত্তা ফুল, আর শিমুলের স্ত্রী। ফুলের কথায় থেমে গেল অনুভব। ফুলের মুখে প্রতিচ্ছবি দেখে বোঝা যাচ্ছে সে মজা করছে না। আর ফুল সম্পর্কে তার যতদূর অবধি জানা হয়েছে, সেই জানা থেকে অনুভব জানে ফুল মিথ্যে বলে না। শিমুলের স্ত্রী মানে? আপনি যখন মাঝসাগরে আমাকে ডুবিয়ে পালিয়েছিলেন, তখন শিমুল তৈরি হয়ে আমায় বাঁচিয়েছিল। শক্ত হাতে ঢেউ বৈঠা সামলে তীরে ভিড়ে ছিল। কথা শেষে উল্টো ঘুরে রওনা দিল ফুল। পেছনে রেখে গেল হাজার প্রশ্ন মস্তিষ্কে জুড়ে বিচরণ করা এক মানবকে। ফুলের ইচ্ছে হলো না প্রশ্নগুলোর সমাধান দিয়ে আসতে। সব প্রশ্নের উত্তর সবাইকে দিতে হয় না। কিছু মানুষকে গোলক দাদায় জড়িয়ে রাখতে সুখ সুখ বোধ হয়। প্রশ্নেরা পুড়ে খাক, তাকে ধ্বংস হোক প্রশ্নের উত্তরের অপেক্ষায়। পড়ন্ত বিকেলে মিষ্টি রোদে ছাদে বসে আছে ফুল, হাতে শাওনের দেওয়া নতুন ফোনটা। শিমুলকে ফোন দেওয়ার জন্যই একাকী ছাদে এসেছে সে। কিন্তু আসার মিনিট 20 বেরোলেও ফোন দেওয়া হয়নি এখনো। ভয়ে তার হাত পা জমে যাচ্ছে। ফোন দেবে দেবে ভেবেই দিয়েই দিল ফুল। কিন্তু রিং হয়ে ফোনটা কেটে গেল। হতাশ ফুল আবার ফোন দিল, কিন্তু এবারেও ফোনটা ধরল না শিমুল। ফুল ভালো করেই জানে শিমুল ইচ্ছে করে ফোন ধরছে না। শিমুল যেমন শান্ত মাথার, তেমনি রাগলে উত্তপ্ত লাভা হয়ে ওঠে। ফোনটা পাশে রেখে উঠে পড়ল সে। ফুল গাছগুলো থেকে আগাছাগুলো পরিষ্কারে মনোনিবেশ করলো। কয়েক দিনের অযত্নে গাছগুলো নেতিয়ে পড়েছে। বড় বড় আগাছায় ভরে গেছে টবের চারপাশ। সবগুলো আগাছা পরিষ্কার করে হাত ধুয়ে আসলো ফুল। ওড়নাটা হাতে মুছে মোবাইলটা হাতে নিল সে। না, শিমুল কল ব্যাক করেনি। দুঃখে বার হয়ে আসে ফুলের কোমল মন। আগে কখনো প্রেম করা হয়নি বলে কিভাবে কারো রাগ ভাঙাতে হয় তাও জানা নেই তার। আর অপর পাশের মানুষটা যদি রেসপন্সই না করে, তাহলে কিছু করবেই বা কিভাবে? মাথা চক্কর দিয়ে উঠল ফুলের। স্কুল থেকে আসার পর থেকে শরীরটা খারাপ লাগছিল তার। তার সাথে হাতের ব্যথাটাও বাড়ছে। সন্ধ্যা হয়ে আসতে দেখে ছাদ থেকে নেমে পড়ল সে। ফুল সিঁড়িঘরে আসতেই মনে হলো চারপাশটা টলছে যেন। আজ রাতে যে আবার হাড় কাঁপানো জ্বর তাকে জড়িয়ে ধরবে তা বুঝতে বাকি রইল না ফুলের। সামনে বাংলা বই মেলে পড়ার টেবিলে বসে আছে ফুল। অপরাধবোধের ধ্বংসনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তার চিত্ত। নিজের সকল জড়তা একপাশে রেখে হাত বাড়িয়ে ফোনটা নিল। ফুল ঝাপসা চোখে কাঁপা কাঁপা হাতে শিমুলের ইনবক্সে টাইপ করলো কিছু লাইন। টাইপ করার ফাঁকেও কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো ফুলের গাল বেয়ে। মেসেজটা পাঠিয়ে সে ক্ষান্ত হলো। বড় বড় করে বার কয়েক শ্বাস নিয়ে ফের ছাড়লো। টেবিলের উপর মাথা কাত করে কান্না জড়ানো কণ্ঠে বলল সে, দয়া করে একবার দেখা দিন না আমার সাথে। আমি আর পারছি না এই দূরত্ব সহ্য করতে। মেসেজের টুংটাং শব্দে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কলমটা রেখে পাশ থেকে ফোনটা হাতে নিল শিমুল। ফুলের নম্বর থেকে মেসেজ এসেছে। বাহ, তার বোকা ফুল মেসেজ করতেও পারে। কি মেসেজ দিল দেখার জন্য মন আনচান করল শিমুলের। কৌতূহলী শিমুল মেসেজটা ওপেন করতে বড় বড় অক্ষরে জল জল করে ওঠে, রাতে চাঁদের আলো ঝরে বন্ধু তোমারও ঘরে, হাই আলো যে ঝরে না, আমি একলা আন্দারে, বন্ধু বিব্রতি দেনা আমায়, খুঁজি তোমারে। ফুলের করা মেসেজটা দেখে হাসি ফুটে উঠল শিমুলের উষ্ঠে। নিজের হাসি চাপল শিমুল। ফোনটা হাতে তুলে দক্ষ হাতে কিবোর্ড টাইপ করলো সে। মেসেজটা পাঠিয়ে অপেক্ষা করলো ফুলের রিপ্লাইয়ের। শব্দ হতে টেবিল থেকে মাথা তুলল ফুল। গোলা চোখে দেখলো শিমুলের মেসেজ। লক থাকার দরুন পুরো মেসেজটা দেখলো না সে। উদ্ভ্রান্তের ন্যায় লক খুললো ফুল। হ্যাঁ, পাবো না জেনেও মিছি মিছি কেন তোমার
কেই ছুতে যায়। শিমুলের এহেন শূন্য ছাড়া ভাব সহ্য হলো না ফুলের। বুকে কেঁপে উঠল তার। শিমুল ভাই এমন কথা বলল কেন? বলবেই বা কেন? ঝাপসা চোখে কল লিস্ট ঘেঁটে শিমুলের নাম্বার বের করে কল দিল তাকে। রিং হতে শিমুল ফোন ধরল। যেন সে জানতো ফুল এখন কল দেবে। শিমুল জবাব দেওয়ার আগে ফুল কান্না জড়ানো কণ্ঠে বলল, কে বলেছে আপনি আমাকে পাবেন না? ভালোবাসি আমি আপনাকে, খুব বেশি ভালোবাসি। ফুলের এমন করুণ কণ্ঠ বুকে লাগলো শিমুলের। তবে সহজ সরল স্বীকারোক্তিটাও ভালো লাগলো তার। নিজের আবেগ সামলে শিমুল বলল, ডিভোর্স চেয়েছিস তুই, ভালোবাসিস বুঝবি কিভাবে? ডিভোর্স ছাড়াতে কি হয়েছে শুনি? ডিভোর্স আর হয়ে যায়নি, হতে কতক্ষণ শুনি? আমি কিন্তু খুব কাঁদবো শিমুল ভাই। ফুলের এমন বাচ্চা মতো মুচকি আসলো শিমুল। ল্যাপটপটা বন্ধ করে বিছানায় ফিটেলিয়ে দিল। কাঁথাটা বুকে জড়িয়ে সে বলল, কাঁদবি কেন? আপনি আমাকে কষ্ট দিচ্ছেন তাই? ও মা, আমি কি করলাম গো? জানি না, আমার খুব কান্না পাচ্ছে শিমুল ভাই, আপনি ভাড়াই আসুন দয়া করে। আসলে আবার তাড়িয়ে দিবেন না তো? ফুল নাক টানলো, কপাল চেপে ফেসফেসে গলায় জবাব দিল, দিব না। সত্যি? ভালোবাসবি? তাহলেই ফিরব। শিমুলের মিনমিনে কণ্ঠের প্রশ্নে লজ্জায় রক্তিমা বা ফুটে উঠল ফুলের মুখশ্রী জুড়ে। কান থেকে গরম ধোঁয়া ছুটল তার। কোনো রকমে উত্তর দিল সে, জানি না। ওকে। কি? আমি যাব না বাড়ি। শিমুল ভাই, আমি কিন্তু আবার কাঁদবো। আগে উত্তর দে। বাসবো। ফিসেল হাসলো শিমুল। মাথার চুলগুলোতে একবার হাত বুলিয়ে ফিসফিসিয়ে ফুলের উদ্দেশ্যে বলল, আমি বাড়ি ফিরছি ফুলবো, তোমার সুবাসে মাতাল হওয়ার নিমিত্তে। ফুলের কথায় খিলখিলিয়ে হাসলো শিমুলের কথায় খিলখিলিয়ে হাসলো ফুল। দু চোখে মুছে নিল তুলতুলে নরম দুহাতে। শিমুল ফের সন্দেহের কণ্ঠে বলল, আচ্ছা বলতো, ওই কাব্যিক গানের লাইন পাঠানোর বুদ্ধি কোথা থেকে আসলো তোর মাথায়? এতটা ব্রেন তো তোর ছোট্ট মাথায় নেই। সত্যি বলবো না মিথ্যা? ফুলের প্রশ্নে শিমুল হাসলো। দুষ্টু মেয়ে মাখামা কণ্ঠে বলল, দুটোই বল। সত্যি হলো শাওন ভাই বলেছে, আর মিথ্যা হলো আমার মাথা থেকে বেরিয়েছে। তোর গুরু, তার মানে ভাইয়া, তাই তো? জি জি। দুপুরে খেয়েছিস? শিমুলের প্রশ্নে চুপ হয়ে যায় ফুল। আর সারাদিনে তেমন কিছুই খাওয়া হয়নি, শুধু আজ না, 3 দিন ধরেই নামমাত্র খেয়েছে সে। শরীরের ব্যথা নিয়ে তবুও খাওয়া যায়, কিন্তু মনে ব্যথা হলে গলা দিয়ে পানিটুকু গিলতে কষ্ট হয়। ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যেতে। খাসনি তাই তো? না। তুই এমন কেন ফুল? একটু বড় হ। তুই বড় হতে হতে আমি না মরে যাই। কাউকে বলে দিলাম। হ্যাঁ, আমি কিন্তু আবার কাঁদবো। আচ্ছা কান্না থামা, গিয়ে কিছু খেয়ে আয়। খাওয়া শেষে কল দিবি কিন্তু। রাখলাম, আল্লাহ হাফেজ। ফুলের জন্য ড্রয়িং রুমের সোফায় বসে আছে মারিয়া। 8:30 বেজে গেছে, এখন এই মেয়ের উপর থেকে নামবার নাম নেই। আগেও কয়েকবার ফুলেদের বাড়ি এসেছিল মারিয়া, তাই সবাই তাকে ফুলের মতোই আদর করে, বিশেষ করে আফরিন খান। ওনার মেয়ে না থাকায় মেয়ে বাচ্চা দেখলেই তিনি বুকে জড়িয়ে নেন। শাওন শিমুল নিজের পেটের সন্তান হলেও ফুলের জন্যই ওনার টান বেশি। শিমুলের জন্মের সময় শারীরিক সমস্যার জন্য দুর্বল হয়ে পড়েছিলেন আফরিন। টানা 5 দিন তাকে আইসিইউতে রাখতে হয়েছিল। স্ত্রীর এমন করুণ দশা সহ্য করতে বেগ পেতে হয়েছিল মুস্তাসিম খান কে। তারপর বহে আর বাচ্চা নেওয়ার নামও নেননি তিনি। তার স্ত্রী আর 2 ছেলে সুস্থ থাকলেই হবে। সোফা ছেড়ে উঠে পড়ল মারিয়া। ধীর কদমে সিঁড়ি বেয়ে উপরে উঠল। উপরে আসতে দেখল সামনের ঘরের দরজাটা কিঞ্চিৎ ভিজিয়ে রাখা। দরজার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় মারিয়া, কিন্তু বেহায়া চোখ আর মন দুই মানল না। আবার দাঁড়িয়ে পড়ল সে। নিজের মনে ফোন করল সে, এখনো অফিস যায়নি লোকটা, একবার ঠু দিয়ে দেখা যাক। যদি ঘরে থাকে তাহলে চুপ করে সরে যাবনে, আর কথা না থাকলে ভেতরে ঢুকবো, হিহি। দরজার ফাঁক গলিয়ে মাথা ঢুকিয়ে দিল সে। পুরো ঘর ফাঁকা। চোখ ঘুরাতেই মারিয়ে দেখলো শাওনের বেডসার টেবিলের পাশেই রাখা গোলাপ গাছটাতে একটা কালো গোলাপ ফুল ফুটে আছে। দেখেই বোঝা যাচ্ছে ফুলটা কেবল কলি থেকে ফুটতে শুরু করেছে, এখনো পুরোপুরি ফোটেনি। তবুও কি নিদারুণ সুন্দর লাগছে। আগে এতবার এসেছিল এই ঘরে, কই গোলাপ গাছটা তো চোখে পড়েনি। গোলাপটাকে একবার ছুঁয়ে দেখার ইচ্ছে জাগলো মারিয়ার। লোভ সামলাতে না পেরে 7 ফাঁস না ভেবে সে
রুমে ঢুকে পড়ল। ব্যাগটা শাওনের বেডে রেখে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল সে। দুহাতে আজলায় ফুরে নিল আধ ফোটা গোলাপটা। মুখ বাড়িয়ে সুবাস শুকল, কিন্তু এটা কেমন সুবাস মারিয়ার জানা নেই তা। উল্টো পাল্টো ফুলটা দেখে বাঁকা হাসলো সে। আলতো হাতে ফুলটা ছেড়ে নিল গাছ থেকে। কানে গোজার জন্য হাত উপরে উঠাতেই চিটকিনির ক্ষীণ আওয়াজ তার কানে লাগলো। বয়ার্ত চোখে তাড়াহুড়ো করে দাঁড়িয়ে পড়ল সে। মারিয়া সামনে ঘুরে দাঁড়াতেই দেখলো শাওন অনাবৃত দেহে দাঁড়িয়ে আছে তার সামনে। কেবলই শাওয়ার নিয়েছে শাওন, পরনে হাঁটু অবধি সাদা টাওয়াল। শুভ্র দেহের অগ্রভাগই দৃশ্যমান, পেশিবহুল হাতের প্রতিটা শিরা উপশিরা প্রতীয়মান। চোখ জোড়া বন্ধ করে নেয়ার বদলে ডাগর ডাগর অক্ষিতে শাওনের বলিষ্ঠ দেহে ফরক করলো মারিয়া। সদ্য শাওয়ার নিয়ে আসার দরুন টপ টপ করে পানি ঝরছে শাওনের চুল থেকে। পানির ফোঁটাগুলো সুগঠিত উদম পেট বেয়ে টাওয়ালের মাঝে হারিয়ে যাচ্ছে। ধীর পায়ে এগিয়ে এলো শাওন। কিঞ্চিত ঝুঁকে মাথা নাড়াতেই পানির ফোঁটাগুলো এসে পড়ল মারিয়ার মুখমণ্ডল জুড়ে। ঠান্ডা পানি চোখে মুখে পড়তে ধ্যান ভাঙে তার। শাওন মারিয়ার মাথার উপর দিয়ে হাত ঘুরিয়ে দেয়ালে হাত রাখলো। তীক্ষ্ণ চোখে পরখ করলো মারিয়ার ভয়াত্র মুখশ্রী। পরপর অনুসন্ধানী কণ্ঠে প্রশ্ন করলো, কি চুরি করতে এসেছো শুনি? চটপটে মারিয়া সেকেন্ডের ভেতরে উত্তর দিল, আপনার মন। ভুল করে মুখ ফসকে বলা নিজের কথা নিজেই ব্যাপাচাকা খেল মারিয়া। কোমল হাত জোড়া চেপে ধরল মুখে। কি বলে ফেলল সে? নাউজুবিল্লাহ। ভ্রুদয় কুঁচকে যায় শাওনের। কিঞ্চিত বাঁকা হেসে ঠোঁট এলিয়ে বলল সে, তাই নাকি? তা সফল হয়েছ? আজ আমি আসি। চুরি অন্য একদিন করা যাবে ক্ষণ, কিন্তু তোমাকে তো এখন যেতে দিব না। কি করবে রক্ত কোমলিনী? কথা শেষে হাত বাড়িয়ে মারিয়ার পেছনে দেয়ালের সাথে দুহাত চেপে ধরল শাওন। গোলাপ সমেত ডান হাতটা পিছন থেকে সামনে আনলো সে। এর মাসুল যে দিতে হবে। কিসের মাসুল শুনি? বিনিময়। কিছু নেবার বদলে কিছু দিতে হয়। আপনার কিসের অভাব আছে যে আমার মতো গরিবের কাছে কিছু চাইছেন? একটা ষোড়শীর অভাব। জানো, মেয়ে আমার ঘরে একটা ষোড়শীর বড্ড অভাব। পারবে এনে দিতে? আন্টিকে বলুন, আমি কি জানি। কিন্তু আমার যে তোমাকে মনে ধরেছে, ইচ্ছে করছে গলায় দিয়ে ফানি দিয়ে টুপ করে গিলে ফেলি। আপনি রাক্ষস হলেন কবে শাওন ভাই? যেদিন এক বৃষ্টি ভেজা স্কুল পড়ুয়া বালিকা আমার হৃদয় কেড়ে নিয়েছিল, সেদিন থেকে। স্কুলের জন্য তৈরি হয়ে নিচে নেমেছে ফুল। ছোট মোটো শরীরটাতে নেভি ব্লু রংটা দারুণ মানিয়েছে। তার সাথে সাদা হিজাব, বাম হাতে কালো ফিতের ঘড়ি। গোলগাল মুখটাতে নেই কোনো কৃত্রিম প্রসাধন। ড্রয়িং রুমে মারিয়াকে না দেখে হৃদয় কুঁচকে আসে ফুলের। কিচেন থেকে শব্দ আসায় ভাবলো মায়ের কাছে গেছে মারিয়া। ড্রয়িং রুম থেকে হাঁক ছাড়লো ফুল, আম্মু, মারু কি তোমার কাছে? মেয়ের এমন চিৎকারে বিরক্ত হওয়ার বদলে খুশি হলেন জোহরা। গম্ভীর মুখশ্রী জুড়ে দেখা দিল অমলিন হাসির ছটাক। আঁচলটা টেনে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন তিনি। রেফ্রিজারেটরের সামনে দাঁড়িয়ে বললেন, না কেন? সোফায় বসা ছিল, এখন দেখছি না। ও কই? তোমার ঘরে গিয়েছি কিনা দেখো। আচ্ছা। মারিয়ার খোঁজে আবার উপরে উঠল ফুল। শাওনের রুমের সামনে এসে থামল সে। মারিয়া যে আসলে কার ঘরে তা ভালোই জানা ফুলের। দু তিনবার নক করতে শাওন এসে দরজা খুলল। ফুলকে দেখে স্বস্তির শ্বাস ফেলল সে। শান্ত সুরে বলল, তুই? আমি ভেবেছি আম্মু বা চাচু। চাচি আয় ভিতরে। ফুল এসেছে দেখে হাঁপ ছেড়ে বাঁচল মারিয়া। দরজার নিচ থেকে বেড়ে শাওনের পিছনে এসে দাঁড়ালো সে। মারিয়া দাঁড়াতেই ফুলের চোখ যায় ওর কানে থাকা গোলাপটাতে। কালো গোলাপটায় মারিয়ার কানের পাশে গোজা। শাওনের হাতে নিচ দিয়ে ঘুরে ঘরে ঢুকে চিৎকার করে উঠল ফুল, শাওন ভাই, এটা কি হলো? তুমি ফুলটা মারুকে দিয়ে দিলে? শাওন ফুলের গলা জড়িয়ে মারিয়ার কাছ থেকে একটু দূরে সরে দাঁড়ালো। ফিসফিসিয়ে ফুলের উদ্দেশ্যে বলল, তুই বোন, তোকে পরে দিলেও রাগ করবি না। ও তো হবু বউ বনু, না দিলেই রেগে যাবে। ফুল গাল ফুলিয়ে জবাব দিল, হ্যাঁ, এখন উল্টো পাল্টা বুঝাতে এসো না। ফুলের কথায় নিজের পেটের বাম পাশে হাত রাখলো শাওন। সিরিয়াস ভঙ্গিতে জবাব দিল, এই কিডনি ছুঁয়ে বলছি, পরে সবগুলো ফুল তোর। ইচ্ছে হলে গাছটাই নিয়ে যাস। তাও রাগ করিস না বোন আমার। সত্যি তো? তোর সাথে আমি মিথ্যে বলতে পারি? মনে থাকে যেন। এই মারু চল। গটগট পায়ে শাওনের ঘর ছাড়লো ফুল। রাগে তার মাথা ছেড়ে যাচ্ছে। সকালেও ফুল গোলাপটার জন্য এসেছিল, কিন্তু শাওন ছিঁড়তে দেয়নি। এখন ঠিকই মারুকে দিয়ে দিয়েছে। পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে ডুবে আছে শিমুলের ঘর।
সন্ধ্যা হতে আর আধ ঘন্টা বাকি। অক্টোবর মাসেই কেমন শীত শীত পড়তে শুরু করেছে। বিছানার এক কোনায় মাথা মুড়িয়ে ঘুমিয়ে আছে ফুল। আজ টিফিন পিরিয়ডে বাড়ি ফিরেছিল সে। অসুস্থ থাকায় পুরো ক্লাস করতে পারেনি। সেই সাথে আজ টিউশনিও মিস গেছে। ফিরে শাওয়ার নিয়ে শুয়ে পড়েছিল সে। ক্লান্ত পরিশ্রান্ত শরীরে ঘামে চুপচুপে শার্ট পরিহিত শিমুল ঘরে ঢুকলো। মাথার চুলগুলো কপালে এসে খেলা করছে তার। চশমাটা বুক পকেটে রাখা, কাঁধের ব্যাগটা ওয়ারড্রোবের উপর রেখে বিছানার দিকে তাকালো শিমুল। ফুলের ঘুমন্ত মুখশ্রী দেখে চোখ জুড়িয়ে যায় তার। ক্লান্ত পায়ে সোফায় গা ছেড়ে বসলো শিমুল। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ফুলের দিকে। ঘুমন্ত ফুলের নাক মুখ ফুলে আছে, ঠোঁট দুটো রক্তে জবার ন্যায় লাল বর্ণ ধারণ করেছে। ফুলের চোখ মুখ গভীর চোখে পরক করে শিমুল বুঝলো মেয়েটা এতক্ষণ থেকেই ঘুমাচ্ছে। আর ডাকলো না সে ফুলকে। ক্লান্তি কিছুটা কমতেই শিমুল সোফা ছাড়লো। কাবার্ড থেকে টাওয়াল আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। মিনিট 20 ফেরতেই শিমুল চুল মুছতে মুছতে বেরিয়ে এলো। টাওয়ালটা বারান্দায় নেড়ে ঘরে ফিরল সে। বিছানার পাশে এসে দাঁড়ালো শিমুল। কিছু মনে পড়ার ভঙ্গিতে ধীর পায়ে গিয়ে ওয়ারড্রবের উপর রাখা ব্যাগের চেইনটা খুলল। ব্যাগের কোনায় ছোট্ট একটা লাল বক্স। তা হাতের মুঠোয় পুরে নিল শিমুল। ফিরে এসে ফুলের পায়ের কাছটায় বসলো সে। কাঁথা সরাতে উন্মুক্ত হলো ফুলের শুভ্র পা জোড়া। আলতো হাতে তা ছুঁয়ে দিল শিমুল। বক্সটা খুলে বের করলো এক জোড়া রূপোর নূপুর। নিজের হাঁটুর উপর পা তুলে নিল ফুলের পা জোড়া। কোমল হাতে নূপুর দুটো পরিয়ে দিল পায়ে। নূপুর পরানো শেষে ফুলের পা নাড়িয়ে দেখলো শিমুল। না, ভালোই মানিয়েছে, তবে সোনার হলে আরো ভালো লাগতো। তারপর ফুলের জড়িয়ে ধরা বালিশটা আলতো হাতে তার বুকের নিচ থেকে নিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল ফুলের পাশে। দু হাতে আঁচলে ফুলকে টেনে নিল বুকে, শক্ত করে জড়িয়ে ফুলের চুল মুখ ডুবিয়ে চোখ বন্ধ করলো শিমুল। আহ, এই তো সেই ছেনা সুবাস যা শিমুলকে মাতাল করতে সক্ষম। ঢাকা শহরে রোজ রোজ এত সুন্দরী মেয়ে সে দেখে, তবুও ফুলের বাচ্চা মুখটা ন্যানোসেকেন্ডের জন্য তার মস্তিষ্ক থেকে বেরোয় না। কেবল ইচ্ছে করে ছুটে আসতে বাড়ি, জড়িয়ে ধরতে নিজের নারীকে, মন কুঠুরিতে তাকে বন্দি করতে, আদরে আদরে ভরিয়ে দিতে তার কোমল মুখখানা। সন্ধ্যা পড়ে এসেছে। মাগরিবের আজান হয়ে গেছে মসজিদে। দীর্ঘ ঘুমের পর ফুলের চোখে আসা আদো জাগরণ। নাক টেনে শ্বাস নিতে নাকে লাগলো পরিচিত ল্যাভেন্ডার পারফিউমের মিষ্টি সতেজ সুবাস। সেই সুবাসে ঘুম যেন আবারও গভীর হয়ে আসে ফুলের। ধরে আসা মাথাটা কিঞ্চিত ছেড়ে যায়। ভেষজ ল্যাভেন্ডার আর লেবুর মিশ্র সুবাসে। ফুল জানে এমন পারফিউম কেবল একজনই ইউজ করে। সচল হয়ে আসে ফুলের মস্তিষ্ক। তড়িৎ গতিতে চোখ খুলল সে। পাশ ফিরে তাকাতেই দেখল শিমুল তার পাশেই ঘুমিয়ে আছে। অবিশ্বাস্য চোখে হাত বাড়িয়ে শিমুলের মসৃণ গাল ছুঁয়ে দিল ফুল। বুঝল সে স্বপ্ন দেখছে না, সত্যি শিমুল এসেছে। অভিমানের আবারও ভিড় জমে ফুলের চোখের কোণে। ছলছল করে উঠে ফুলের অক্ষি যুগল। কোনো দিক না ভেবে আছড়ে পড়ল শিমুলের বুকে। নিজেদের মধ্যেকার দূরত্ব কমিয়ে দু হাতে আঁকড়ে ধরল শিমুলের উদম ফিট। ফুলের শক্ত করে আঁকড়ে ধরায় ঘুম ভেঙে যায় শিমুলের। বুকে ঠান্ডা কিছু অস্বস্তি অস্তিত্ব পেয়ে তাকালো ফুলের দিকে। হেঁচকি তুলে কাঁদছে মেয়েটা। শিমুলের ঘুম ভেঙে গেলেও সে অনড় রইল। বোকা মেয়েটা কাঁদছে, কাঁদুক। প্রিয় মানুষের বুকে মুখ লুকিয়ে কাঁদার সুযোগই বা কয়জন পায়। তার বোকা ফুল এতটুকু প্রাপ্য, শুধু এতটুকুই না। সন্ধ্যা 7:30 বাজে। কফির মগ হাতে টিভির সামনে বসে খেলা দেখছে শাওন। টান টান উত্তেজনায় কপালের ফাঁসে ঘেমে উঠছে তার। কোন দেশ জিতবে সেটা নিয়েই তার চিন্তা। যেই দেশ জিতবে শাওন সেই দলেই ভিড়বে। কুটিল হাসল সে। ডাইনিং টেবিলের পাশাপাশি চেয়ারে বসে আছে শিমুল। ফুল শিমুলের সামনে খাবারের প্লেট। প্লেটে এক পাশে ইলিশ মাছ, অন্য পাশে সবজি, অল্প ডাল। ফুলের জন্য ইলিশ মাছ আর শিমুলের জন্য সবজি। অ্যালার্জির কারণে ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস কিছুই খায় না শিমুল। বুল চোখে একবার খেলেই আর চোখ খুলতে পারে না সে। চোখের চুলকানি আর জ্বালা পোড়ায় প্রচুর ভুগতে হয় তাকে। মাছ বেছে ভাত মাখিয়ে ফুলের মুখে তুলে দিল শিমুল। ফের নিজের জন্য সবজি মাখিয়ে মুখে
দিল সে। কিচেনের দরজায় দাঁড়িয়ে থেকে মুগ্ধ চোখে তা দেখল আফরিন খান। ছেলে আর ছেলের বউয়ের এমন সুন্দর মুহূর্ত অন্য শাশুড়িদের চোখে খারাপ লাগে কেন বুঝে আসে না আফরিনের। দুটো ছেলে মেয়ে ভালো আছে, একে অপরকে ভালোবাসে, এটাই তো সুন্দর। এত সুন্দর দৃশ্য কিনা তাদের চোখে সহ্য হয় না। আল্লাহর কাছে একটাই দোয়া, ছেলে মেয়ে দুটো যেন সারা জীবন একসাথে থাকতে পারে। এমন ভালোবাসাময় হয় ওদের পথ চলা। পূর্ণ ছাদের আলোয় আলোকিত হয়ে আছে প্রকৃতি। ছাদে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে শিমুল। কথা শেষে ফোনটা পকেটে রাখতে বুদ্ধিমান শিমুল পেছনে না তাকিয়ে বুঝলে কেউ এসেছে। পায়ের শব্দ না হলেও মানুষের অস্তিত্ব বুঝতে অসুবিধা হলো না শিমুলের। ছোট ছোট পায়ে ফুল এসে দাঁড়ালো শিমুলের পাশে। ফুল পাশে আসতে শিমুল পাশ ফিরল। ফুলকে দেখতে দম আটকে আসে শিমুলের। দ্রুত হয় তার শ্বাস-প্রশ্বাস। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাঁপা গলায় শিমুল শুধালো, শাড়ি পরেছিস কেন? মেঝেতে নিবদ্ধ চোখজোড়া তুলে লাজুক ফুল বলল, চাচি পরিয়ে দিয়েছে, আমি না করেছিলাম কিন্তু শুনিনি। ফুলের উত্তরে শিমুল অস্থির চিত্তে পা থেকে মাথা অব্দি একবার চোখ বুলিয়ে নিল ফুলে। ফুলের পরনে মেরুন রাঙা পাতলা জর্জেট শাড়ি। শাড়ি পাতলা হওয়ার দরুন ফুলের শুভ্র উদরটা দৃশ্যমান। চুলগুলো খোপা করা, উষ্ঠে গাঢ় খয়েরি রাঙা লিপস্টিক। শিমুল বিড়বিড় করলো, আমার মা দেখে নিজের ছেলেকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। শাড়িটা খুলে ফেলি শিমুল ভাই। না না, সুন্দর লাগছে। পরক্ষণে শিমুল ভ্রু কুচকে জিজ্ঞেস করলো ফুলকে, কষ্ট হচ্ছে হাঁটতে? হুম। ফুলের সম্মতি পেতে শিমুল এগিয়ে এসে ফুলকে খাঁজা কোলে তুলে নিল। অসাবধানতায় দুহাতে ফুলের ঘাড় চেপে ধরল ফুল। ভীতিকণ্ঠে শুধালো, পড়ে যাবো শিমুল ভাই। ফুলের ভীত সমস্ত মুখ দেখে অল্প বিস্তর হাসল শিমুল। কানের কাছে মুখ এগিয়ে দুষ্টুমি মাখানো সুরে বলল, ফেলে দেওয়ার জন্য জিলিম করি না ফ্লাওয়ার্স। পরক্ষণে শব্দ করে হাসল সে। শিমুল হাসতেই ফুল তার মুখের দিকে তাকালো। শিমুলের হাসির তালে হাসছে ওর চোখ দুটো। বাম গালের মাঝ বরাবর একটা টোল পড়েছে। ছাদের আলোয় শিমুলের সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে ধরা দিল ফুলের চোখে। ফুল আরেকটু শক্ত করে আঁকড়ে ধরল শিমুলের বুকের টি-শার্ট। ফুলসহ এগিয়ে গিয়ে দোলনায় এসে বসল শিমুল। ফুলকে পাশে না বসিয়ে কোলে নিয়ে সুমধুর সুরে গান ধরল সে, ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও বাসাবো ভালোবাসি বলে, তোমার চুলে হাত বুলাবো পূর্ণ চাঁদের তালে, কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোৎস্না পড়ুক তোলে, আজকে জড়াই ধরবে তোমার মনকে আমার মন, গাইবে পাখি গাইবে জোনাক, গাছগাছালি বনে, এত ভালোবাসা গোজান রাখিও আছলে, দোলাও তুমি দুলি আমি জগৎ ভারী দোলে, শব্দ ঘুমের মূর্ছা নাতে বাতাসে সুর তোলে, ভালোবাসার শিশির কোনা পড়বেও আছলে, এত ভালোবাসা গোজান রাখিও আছলে, দোলাও তুমি দুলি আমি জগৎ ভারী দোলে, ঘুমাও তুমি ঘুমাও গোজান, ঘুমাও আমার কোলে, ভালোবাসা নাও বাসাবো ভালোবাসি বলে। গান শেষে কোলে থাকা ফুলের দিকে মোহগ্রস্তের ন্যায় তাকালো শিমুল। সিঁড়ি ঘরের বাতির লালচে আলো এসে ঠিকছে ফুলের চোখে মুখে। লাল আলোতে ফুলের ঠোঁটজোড়া শিমুলের কাছে চেরি ফলের অনুভব ঠেকলো। শিমুলের এমন নেশাক্ত চোখে বেশিক্ষণ চোখ মেলাতে পারল না ফুল। থুতনি নামিয়ে গলায় ঠেকালো সে। ফুলের এমন লাজুক ভাব দেখে গাঢ় হলো শিমুলের শ্বাস। ঠোঁটের নিচে কামড়ে বিস্তর হাসল শিমুল। মৃদু কণ্ঠে বলল, ভয় পাচ্ছিস? না, তবে কথা আটকে যাচ্ছে যে। পানি খাবো। আচ্ছা চল নিচে যাই। নামিয়ে দিন আমাকে। নামানোর জন্য তো কোলে তুলিনি। শিমুলের কথাই বিশেষ পাত্তা দিল না ফুলের কথাই বিশেষ পাত্তা দিল না শিমুল। এই সময় মা চাচি কেউ দোতলায় আসবে না, আর আসলেও বাকি, তারা তো প্রেম করছে না যে ভয় পাবে। ফুল তো তার বিয়ে করা বউ। নিজের ঘরে এসে ফুলকে বিছানায় শুইয়ে দিল শিমুল। পরক্ষণে আধশোয়া হয়ে ফুলের উপর শুয়ে পড়ল সে। শক্তপোক্ত হাতে চেপে ধরল ফুলের কোমর। হাত জোড়া। শিমুলের হাতের ফিস্টে ভেঙে গেল ফুলের হাতের কয়েকখানা লাল রেশমি চুড়ি। শিমুল হাতে একবার চোখ বুলিয়ে পরে চোখ ফিরিয়ে ফুলের চোখে চোখ রাখলো। পিছেল কণ্ঠে বলল, কাবিনটা না হয়
জব হলে স্যালারি জমিয়ে শোধ করে নিবনে ফুলবো। এমনিতেও আমি তোমাকে ছাড়ছি না পাখি। ফুল কেঁপে কেঁপে উঠল। শিমুলের উষ্ণ শ্বাস ঠিকরে পড়ছে ফুলের চোখে মুখে। তাদের দুজনের মধ্যে আরেকটু দূরত্ব ঘুচালো ফুল। শিমুল খানিক ঝুঁকে ফুলের কপালের মাঝ বরাবর ভালোবাসার পরশ এঁকে দিল। শিমুলের গভীরতম ছোঁয়াতে চোখ বন্ধ করে নিল ষোড়শী ফুল। খামচে ধরলে শিমুলের পিঠের টি-শার্ট। তীব্র হলো ফুলের শ্বাস। ফের শিমুল ফুলের উষ্টের দিকে ঝুঁকতে তার পকেটের ফোনটা ফিক ফিক শব্দে বেজে উঠল। ত্বরিত বেগে চোখ খুলে নেয় ফুল। বিরক্তিতে তেতো হয়ে উঠল শিমুলের মেজাজ। পাশে সোজা হয়ে শুয়ে পড়ল সে। ফোনটা কানে ধরে গম্ভীর কণ্ঠে বলল, হ্যালো। অপর পাশের ব্যক্তি কি বলল কর্ণগোচর হলো না ফুলে। তবে শিমুলের কপাল মাঝ বরাবর পড়া তিনটে ভাঁজ চোখে এলো না ফুলের। ওকে ডান, আমি ফিরছি। কল কেটে যেতেই দুহাতে মুখ চেপে ধরল শিমুল। কিছুক্ষণ চুপ থেকে ফুলের উদ্দেশ্যে বলল, আমি এখন তোকে একা রেখে চলে গেলে খুব অভিমান করবি জান। শিমুলের প্রশ্নের মানে বুঝল না ফুল। গাঁড় কাত করে শিমুলের দিকে তাকালো। ততক্ষণে শিমুল বসে পড়েছে। শিমুলকে উঠতে দেখে ফুলও বসে পড়ল। কি উত্তর দিবে ভাবতে ভাবতে সে বলল, কোথায় যাবেন আপনি? ঢাকা। ততক্ষণে বিছানা থেকে নেমে কাবার থেকে কালো শার্ট আর ছাই রঙের জিন্সটাও নেওয়া শেষ শিমুলের। সোফায় শার্টটা রেখে টাওয়াল নিয়ে জিন্সটা চেঞ্জ করে নিল সে। পরনের টি-শার্টটা ছুঁড়ে কালো শার্টটা গায়ে জড়িয়ে ফুটু হাতে বোতামগুলো লাগালো। শার্টের স্লিভসগুলো কোনোই অবধি গুজে নিল শিমুল। অতঃপর অগোছালো চুলগুলো হাতের সাহায্যে ঠিক করে নিল। এত কিছুর মাঝে একবার চোখ বুলিয়ে ফুলকে দেখল শিমুল, যে কিনা বিছানায় ছড়িয়ে থাকা কাচের চুড়ির ভাঙা অংশগুলো কুড়িয়ে নিচ্ছে। ফুলকে ব্যস্ত দেখে টেবিলের উপর সাজিয়ে রাখা বইয়ের স্তূপটার পাশে গিয়ে দাঁড়ালো সে। তাকের মাঝ বরাবর তাকে সাবধানী হতে একটা মোটা বই বের করলো শিমুল। বইটা খুলতে কালো রঙের কি যেন চকচক করে উঠল। কুশলতার সাথে জিনিসটা কোমরে গুজে নিল শিমুল। পরপর শার্টটা ঠিক করে ফুলের সামনে এসে দাঁড়ালো সে। ফুল চোখ তুলে তাকালো শিমুলের দিকে। ফুলকে তাকাতে দেখে করুণ হেসে হাত বাড়িয়ে দিল শিমুল। শিমুল হাত বাড়াতে ছুরি ভাঙাগুলো রেখে শিমুলকে জড়িয়ে ধরল ফুল। ফুল শিমুল কোমর জড়িয়ে ধরতে তার হাতে শক্ত কিছু ঠেকল। কি জিনিস না বুঝতে পেরে আবার ছুতে যেতেই শিমুল সরে গেল। কৌতূহলী ফুল বিস্ময়ী দৃষ্টিতে শিমুলের দিকে তাকাতে এসে কোমল হাসল। ফুলের গাল চেপে কপালে চুমু খেয়ে বলল, আবার বাস মিস হয়ে যাবে পাখি। এবার বেরোতে হবে। কিন্তু আপনার কোমরে ওটা কি? ফুলের কথায় ডান হাত পেছনে নিয়ে গেল শিমুলের। প্রফেশনালি হাতে একবার পরখ করে বলল, ওয়ালেট। কথা শেষ করে বড় পদক্ষেপে ঘর থেকে বেরিয়ে এলো শিমুল। বারান্দায় এসে এক হাত কোমরে ঠেকে কিছুক্ষণ দাঁড়ালো। চারপাশে দেখে সাবধানী হাতে কোমর থেকে বের করলো কালো পিস্তলটা। হাত বাড়িয়ে ম্যাগাজিন টেনে বের করলো। ভেতরটা গুলিতে ঠাসা। আবার সেটি ঠিকমতো বসিয়ে নিল। একবার চোখ নামিয়ে চোখ চেক করে নিল চেম্বারও। পরপর বাঁকা হাসল সে। ভোর রাত শেষের দিকে একটু পরে ফজরের আজান পড়বে। দূরে কোথাও করুণ সুরে পেঁচা ডেকে যাচ্ছে। চট্টগ্রাম সহ খানিক গ্যাপ দিয়ে রাস্তায় নিয়ন বাতি জ্বলছে। সারি সারি বাতি জ্বলে চলেছে হাইওয়ে রোডে। গভীর রাত হওয়ার জনমানব শূন্য চারপাশ। কিছুক্ষণ পর পর বাতাসের গতিতে চলে যাচ্ছে একটা দুইটা বড় বড় ট্রাক আর কার। শহরের ভিড়ভাট্টার আড়ালে দাঁড়িয়ে আছে এক নিরীহ দেখতে ভবন। বাইরে থেকে মনে হয় স্রেফ কোনো সাধারণ অফিস, কিন্তু ভেতরে পা রাখলেই বোঝা যায় জায়গাটা অন্যরকম। মূলত এই বিল্ডিং এর ৮ম ও ৯ম ফ্লোরে গোয়েন্দা সংস্থা, ১০ম ফ্লোরে এই ৩ ফ্লোর জুড়ে কড়া নিরাপত্তা আর নিয়মের বেড়াজালে ঘেরা। বিল্ডিংটার সামনে এসে থামলো একটি কালো গাড়ি। মিনিট ২ পর দরজা খুলে নেমে এলো এক পুরুষ। পরনে ফর্মাল ড্রেস, কালো প্যান্ট, ইন করা সাদা শার্ট। ড্রাইভ করার ফলে স্লিপগুলো কোনোই অবধি গোটানো। অপর হাতে কালো ব্লেজারটা ঝুলছে। বাম কবজিতে কালো ডায়ানের ঘড়ি। ক্লান্তি স্পষ্ট বিদ্যমান মানুষটার চোখে মুখে। একবার চারপাশে নীরব দৃষ্টিতে যাচাই করল। সবকিছু স্বাভাবিক দেখে বড় বড় পদক্ষেপে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করলো সে। গেটে দাঁড়িয়ে থাকা গার্ডগুলো তাকে দেখতেই দাঁড়িয়ে সালাম জানালো। গার্ডদের দিকে একবার তাকিয়ে লিফটের সামনে এসে
সরাসরি 8 তলায় বোতাম টিপল, লিফট এসে থামলো 8ম ফ্লোরে। প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে দুজন ঘাট, কালো শার্ট প্যান্ট পরিহিত, হাতে বন্দুক ধরে দাঁড়িয়ে আছে তারা। আগুন থেকে কোনো প্রকার বাধা ছাড়াই ঢুকতে দেওয়া হলো ভিতরে। হিডেন ফ্রড চট্টগ্রাম শহরে বিখ্যাত গোয়েন্দা সংস্থা। সাহসিকতার সাথে ইতিমধ্যে অনেকগুলো কেস তারা সলভ করেছে, একই সাথে ভালো নামও কামিয়েছে। পুলিশ এবং সেনাবাহিনীর গুপ্তচর হিসেবেও কাজ করে তারা। সাদা কাচের আবৃত একটা গুপ্ত কক্ষের দরজার বাহিরে দাঁড়ানো লোকটা দরজা নক করতে ভিতর থেকে গম্ভীর স্বরে বলল, কাম ইন। লোকটার ধীর পায়ে রুমটাতে ঢুকলো, শান্ত কণ্ঠে সালাম দিল সামনে থাকা লোকগুলোকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার তোফাজ্জল সালামের উত্তর নিল। পরপর ওনার সামনে বসে থাকা সেনাবাহিনী অফিসারের উদ্দেশ্য বললেন, শাহরিয়ার খান শিমুল ইজ দ্য এজেন্সি's hidden trump card. A normal good student, but instead he is an exceptional cold-blooded and analyst whose intelligence can change the outcome of major missions. মিস্টার তোফাজ্জলের কথায় প্রত্যুত্তরে মেজর বললেন, son of মেজর মুস্তাকিম খান। ইয়েস। মিস্টার তোফাজ্জল কথা শেষে শিমুলের দিকে তাকিয়ে তার উদ্দেশ্যে বলল, শাহরিয়ার বসো। উনি মেজর জাফর। চেয়ার টেনে শিমুল বসলো। শার্টের স্লিভসগুলো ঠিক করে ব্লেজারটা লিপটেইং গায়ে জড়িয়ে নিল সে। প্রফেশনাল জায়গাতে ঢিলামি তার পছন্দ না। হাস্যোজ্জ্বল শিমুলের মুখ জুড়ে একরাশ গম্ভীরতা। হাত দুটো টেবিলের উপর রাখা, কপাল জুড়ে দুস্তরের ভাঁজ। পুরুষালী গম্ভীর কণ্ঠে শিমুল শুধালো, হ্যালো স্যার। Hello my boy, I am impressed seeing you success at this age. Thank you sir. শাহরিয়ার তোমাকে ছুটির মধ্যেও ডাকার জন্য I am sorry, কিন্তু কোনো উপায় ছিল না। Don't worry sir, please continue. বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মহিলা এবং মেয়ে হারিয়ে যাচ্ছে বললে ভুল হবে। তাদের জিম্মি করে পাচার করা হচ্ছে বিভিন্ন দেশে। পুলিশ কেসটা সলভ করতে পারেনি, তাই উপরমহল সেনাবাহিনীর আন্ডারে ট্রান্সফার করেছে। আচ্ছা, কিন্তু কথা সেটা না শাহরিয়ার। সেনাবাহিনীর বহু চেষ্টার পর রেকর্ডটাকে ট্র্যাক করলেও হাত ফসকে যাচ্ছে। কোনোভাবে আমাদের খবরগুলো লিক হয়ে যাচ্ছে শাহরিয়ার। মেজর জাফরের কথা ওনার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো শিমুল। চেয়ারটা টেনে আরেকটু এগিয়ে বসলো সে। তীক্ষ্ণ চোখে মিস্টার তোফাজ্জলের দিকে তাকিয়ে বলল, এখন আপনি কি চাইছেন স্যার? আমি চাইছি তুমি একবার চেষ্টা করো। ইমনকে কল করা হয়েছে। সকালের মধ্যেই ও চট্টগ্রাম পৌঁছে যাবে। ওকে স্যার। আপাতত তুমি তোমার রুমে গিয়ে বিশ্রাম নাও, কাল বিকেলেই মিশনের উদ্দেশ্যে বেরোবে। দাঁড়িয়ে পড়লো শিমুল। তোফাজ্জল আর মেজর জাফরের সাথে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। ফের যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল সে। শিমুল বেরোতে মেজর জাফর মিস্টার মোফাজ্জলের দিকে তাকিয়ে বললেন, এমন শান্ত আগুন কিভাবে খুঁজে পেলেন চিফ? মেজর মুস্তাকিম আর মুক্তার থেকেও বেশি শান্ত আর পটু শাহরিয়ার। সেই গল্প না হয় আরেকদিনই বলবো মেজর। একে অপরের দিকে তাকিয়ে হাসলো তারা। পরপর মেজর জাফর উঠে পড়লেন। সেই চক্রটা তাদের ঘুম হারাম করে দিয়েছে মিস্টার তোফাজ্জলের কথায়। আর শাহরিয়ারের ফাইল গেটে কিছুটা শান্তি পাচ্ছেন জাফর। ছেলেটার মধ্যে কিছু তো আছেই, না হলে এই বয়সে পরপর কয়েকটা জটিল কেসের সমাধান করতে পারত না। আর অপরাধীরা কে সন্দেহ করে না। সাধারণ স্টুডেন্ট হওয়ার দরুন এবার যদি কোনো সুরা হয় কেসটা। উপরমহল থেকে বারবার ছাপ আসছে তাদের। গ্রিল খোলা বারান্দায় দাঁড়িয়ে আছে শিমুল। এখান থেকে চট্টগ্রাম শহরটা ভালোভাবে দেখা যাচ্ছে। 10 তলার উপর থেকে শহর দেখা এই প্রথম না শিমুলের। মাস দুয়েক আগেও এসেছিল চট্টগ্রাম। তখন ফুলের সঙ্গে তার বিয়ে হয়ে গিয়েছিল। সম্পর্কটা সবে জোড়া নিতে শুরু করেছিল। টুকটাক কথা বলা। এখনো সূর্য ওঠেনি। হালকা লাল ছায়ায় ছেয়ে আছে আকাশ। ঠান্ডা বাতাস বইছে চারদিকে। শিমুলের গায়ে ঠান্ডা হাওয়া লাগতে শীত শীত লাগলো তার। সদ্য সাওয়া নিয়ে এসেছে সে। শুল থেকে এখনো টুপটাপ পানি ঝরছে। সাদা টাওয়ালটা গলায় ঝুলানো শিমুলের তারা শূন্য আকাশটার দিকে তাকাতেই ফুলের কথা মনে পড়লো তার। তখন তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছিল। মেয়েটা ঠিক করে জড়িয়ে ধরাও হয়নি। আর্জেন্ট কাজ না থাকলে শিমুল আসতো না, কিন্তু কি আর করার। রুমে চলে আসলো শিমুল। কাভার থেকে সাদা টি শার্টটা আর জায়নামাজ বের করলো। এখানে তার প্রয়োজনীয় বই থেকে শুরু করে পোশাক সবকিছুই আছে। মাঝে মধ্যে এসে থাকা হয় বলে টি শার্ট গলিয়ে জায়নামাজটা মেঝেতে
বিছিয়ে ফজরের নামাজে ধারালো শিমুল। দুপুরের রোদ পড়ে গিয়েছে, ঘন্টা আধ বাদে সন্ধ্যা হয়ে আসবে। হালকা কুয়াশা পড়েছে চারদিকে। রেস্টুরেন্টের সামনাসামনি বসে আছে শাওন, মারিয়া। মারিয়ার পরনে বাসন্তী রঙের একটা থ্রি পিস, মাথায় হিজাব বাঁধা, মুখে সামান্য সাজ। শাওনের পরনে অফিসের ফর্মাল ড্রেস আপ, পাশে অফিসের ব্যাগটা রাখা। অফিস থেকে বেরিয়ে রেস্টুরেন্টে এসেছিল সে। মারিয়া পুলের সাথে দেখা করার নাম করে এত সুন্দর করে সেজে বেরিয়েছে, না হলে মায়ের খুন্তির বাড়ি পিঠে পড়তো তার। লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না মারু। এদিক ওদিক তাকিয়ে শাওনের দিকে আর চোখে বার কয়েক তাকালো সে। শাওন অপলক চোখে মারিয়াকেই দেখছে। শাওন পাশ থেকে কাগজের একটা প্যাকেট টেবিলের উপর রাখলো। প্যাকেটটা ছিঁড়ে রজনীগন্ধার আর গোলাপের দুটো গাজরা বের করলো। সেগুলো রেখে গলা পরিষ্কার করে মারিয়াকে বলল, তোমার হাতটা একটু বাড়াও তো কোমলিনী। মারিয়া ভিনাবাক্যে হাত বাড়িয়ে দিল। শাওন বলিষ্ঠ দু হাত বাড়িয়ে মারিয়ার হাত ধরল। শাওন গাজরা দুটো ফুরিয়ে দিল মারিয়ার হাতে। আই লাভ ইউ রক্ত কোমলি, লাভ ইউ সো মাচ, উইল ইউ ম্যারি মি। শাওনের কথায় স্তব্ধ হয়ে যায় মারিয়া। অনুভূতি শূন্য চোখে সে তাকিয়ে রইল শাওনের দিকে। শাওন বুঝতে পারল তার হাতের মুঠোয় থাকা মারিয়ার হাত দুটো কাঁপছে। শুধু কাঁপছে বললে ভুল হবে, খুব জোরেই কাঁপছে। শাওন শক্ত করে চেপে ধরল মারিয়ার দুহাত। গোলা হয়ে আসে মারিয়ার সামনে সবকিছু। ধীরে ধীরে সে ঢলে পড়ল টেবিলে। শাওন কিছু বোঝার আগেই মারিয়া অজ্ঞান হয়ে গেল। শাওন কপালে হাত চেপে দাঁড়িয়ে পড়ল। কোন খুনে এমন বাচ্চা মেয়েকে পছন্দ করেছে সে আল্লাহ ভালো জানে। চারপাশে মানুষজন কম আছে বলে এখনো তার আস্ত আছে, না হলে কপালে আজ দুঃখ ছিল। ঘন ফিটুনি দিয়ে এতক্ষণে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিত। শাওন গলা উঁচিয়ে ওয়েটারকে বলল, এই ভাই শুনেন তো। ওয়েটার ছেলেটা এগিয়ে আসে। টেবিলের পাশে দাঁড়ানো মারিয়াকে এভাবে পড়ে থাকতে দেখে ছেলেটার মুখশ্রী বদলে গেল। কিছু বলার জন্য মুখ খুলবে তার আগে শাওন বলল, অতিরিক্ত খুশিতে আমার ওয়াইফই জ্ঞান হারিয়ে হয়ে গেছে। আমি কিন্তু ছেলে ধরা না, ওকে এক বোতল ঠান্ডা পানি দিন। শাওনের কথায় ভেবাচাকা খেলো ছেলেটা। ডুব গিলে জিজ্ঞেস করলো, আর কিছু স্যার? বাকিটা পরে অর্ডার দিচ্ছে, আপাতত পানি দিয়ে উদ্ধার করুন। ছেলেটা চলে যেতে শাওন নিজের চুল টেনে ধরলো। পরপর চুল ছেড়ে পকেট থেকে ফোনটা বের করলো। সোফায় বসে পটাপট মারিয়ার কয়েকটা ছবি তুলে নিল। কি সুন্দর লাগছে তার রক্ত কমলিকে, একদম পরীর মতো সুন্দর দেখাচ্ছে। বাসন্তী রংটাকে দারুণ মানিয়েছে মেয়েটাকে। বিয়েতে বাসন্তী রঙের বেনারসি দিবে কোমল কে, পর মুহূর্তে মত পাল্টানো স্বর। বিয়েতে লাল বা খয়েরি রঙের বেনারসি না পরলে আবার বউ বউ লাগে নাকি? থাক, বাসর রাতেই বাসন্তী রঙের শাড়ি পরাতে ভুলবে। শাওনের ভাবনার মাঝেই ছেলেটা পানির বোতল নিয়ে আসলো। শাওন বোতলটা খুলে পানির জামটা দিল মারিয়ার মুখে। আলতো কণ্ঠে বলল, হে ওয়াইফি, প্লিজ উঠুন। পানি এলে ছাটে চোখ ফিট করে তাকালো মারিয়া। শাওনের দিকে চোখ পড়তে সে তড়িঘড়ি করে টেবিল থেকে মাথা উঠিয়ে নিল। জামাটা ঠিক করে সোজা হয়ে বসলো। বোকা বোকা কণ্ঠে শাওনকে বলল, সরি। তোমার হাত এতটা দুর্বল, জানা ছিল না তো। লজ্জা পেল মারিয়া। ওড়নার কোনায় হাত পেঁচিয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, আমার খিদে পেয়েছে। কি খাবে? অর্ডার দাও। আচ্ছা। শাওন মেনু কার্ডটা এগিয়ে দিল মারিয়ার দিকে। মারিয়া হাসি মুখে কার্ডটা নিয়ে নিল। উল্টো পাল্টো মেনু দেখে সে কিছুক্ষণ চুপ করে বসে রইল। শাওন নির্বিশেষে চোখে তাকিয়ে রইল মারিয়ার দিকে। যতই দেখে এই মেয়েকে ততই দেখতে ইচ্ছে করে, যেন অন্তত তাকিয়ে থাকি। বিড়বিড় করে বলল শাওন, কি মিষ্টি লাগছে তোমাকে। একদম সদ্য ফুটন্ত গোলাপের ন্যায়, যার প্রতিটা পাপড়ির ভাজে লুকিয়ে থাকা কোমলতা আর মুগ্ধতা। ওরিও শেক আর মিট বক্স অর্ডার দে। ধ্যান ভাঙে শাওনের। মাথা নাড়িয়ে হাঁ বোঝালো। অতঃপর অর্ডার দিয়ে মারিয়া শাওনের দিকে তাকালো। হাসি মুখে বলল, তখন যা বলেছিলেন সব আরেকবার রিপিট করেন তো, জ্ঞান হারাবে না তো? শাওনের প্রশ্নে খিলখিলিয়ে হেসে উঠল মারিয়া। প্রফুল্ল কণ্ঠে উত্তর দিলে, একদম না। মারিয়ার চোখে চোখ রাখলো শাওন। বলিষ্ঠ দুহাতের মুঠোয় আবার মারিয়ার হাত দুটো নিল। মন্ত্রমুগ্ধের ন্যায় শুধালো, আই লাভ ইউ ওয়াইফি, উইল ইউ ম্যারি মি? শাওন বলতে মারিয়া উচ্চস্বরে এক প্রকার চিৎকার করেই উত্তর দিল, ইয়েস হাব্বি। পাহাড়ি রাস্তা দিয়ে দুটো বাইক চলছে। গতি দেখে মনে হচ্ছে কারোই জানের মায়া নেই। মুক্ত আকাশে উড়ো দুটো পাখির ন্যায় দুজনের বাইকের স্পিড। একজন আগে, আরেকজন তার পিছনে। বেশি দূরত্ব নেই দুজনের মাঝে। দুজনের পরনে কালো রাইডিং স্যুট। পিচঢালা রাস্তা শেষ হতেই বাইক দুটো থামলো
থামলো। বাইক থেকে নেমে হেলমেটটা খুললে শিমুল আর ইমন হেলমেটগুলো রেখে মুখে কালো মাস্ক পরে নিল দুজনে। ফ্যানটা একটু তুলে পিস্তল গুলো হাতে নিয়ে নিল তারা। শিমুল আর ইমনের দুজনের পিস্তলেরই লাইসেন্স আছে। যে কোনো বিপদে তারা শত্রুপক্ষকে শুট করতে পারবে। পাহাড়ি ডলবে খানিক এগোতে একটা ছোট দোকান চোখে পড়ল। শিমুল এগিয়ে গেল দোকানের কাছে। জহুরি চোখের চারপাশে একবার পরখ করলো ইমল। শিমুল আসতে দোকানিটা দুটো ফান ধরিয়ে দিল শিমুলকে। পরপর লোকটার সংকেতে বলল, শিখর উপরে একত্র সমাবেশ অ্যান শিখর বহু। শিমুল পকেট থেকে একটা খাম বের করলো। লোকটার দিকে বাড়িয়ে দিয়ে যন্ত্রের ন্যায় শুধালো, ওকে অ্যাক্সিস। পান দুটো পকেটে পুরে নিল শিমুল। বড় বড় পায়ে আবার ফিরে বাইক স্টার্ট দিল দুজনে। শাঁসা করে চোখের পলকে বাইক দুটো চলে গেল। শিমুলটা যেতে লোকটা দোকান গুছিয়ে নিল। আপাতত তার কাজ শেষ। আবার ডাক পড়লে তলফা গুছিয়ে আসবে। রাত 8:30। গালের নিচে দুহাত দিয়ে পড়ার টেবিলে ঘুমিয়ে আছে ফুল। খুলে রাখা বইয়ের পাতাগুলো সমানে উঠছে ফ্যানের বাতাসে। সেসব দিকে খেয়াল নেই তার। বিকেলে না ঘুমানোর দরুনি সন্ধ্যা রাতে পড়ার টেবিলে ঘুমিয়ে আছে তার। গলায় ওড়নাটা অর্ধেক অংশ ফুলের কোলে। বাকিটা মেঝেতে ঘোরাঘুরি করছে। হঠাৎ নীরবতা ভেঙে বিচ্ছিরি শব্দে বেজে উঠল ফুলের ফোনটা। ফোনের শব্দে তড়িঘড়ি করে সোজা হয়ে বসলো সে। হাত বাড়িয়ে বইয়ের তাক থেকে ফোনটা নিল ফুল। শিমুল ফোন দিয়েছে ভিডিও কল। মেঝেতে পড়ে থাকা ওড়নাটা এক হাতে টেনে মাথায় দিল। ফোনটা রিসিভ করে সামনে দৌড়তে পাশ থেকে শিমুলের চেহারায় ভেসে উঠল। পুরুষটা সবে শাওয়ার নিয়েছে। কাঁধের মধ্যে এখনো টাওয়ালটা ঝুলছে। চোখ নামিয়ে ফুল সালাম দিল। ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে শিমুল জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আপনি? এতক্ষণ ভালো ছিলাম না, এখন আলহামদুলিল্লাহ। আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। শিমুলের কথায় খিলখিলিয়ে হাসলো ফুল। হাসতে হাসতে চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল তার। এই এক বদঅভ্যাস ফুলের। একটু বেশি হাসলে চোখ দিয়ে জল গড়ায়। ফুলের এমন কোমল হাসি দেখে পুরুষালী গলায় গান ধরলে শিমুল, তোমার চোখে আকাশ আমার, চাঁদ উড়ায় পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। গান শেষে শিমুল মিষ্টি হেসে শুধালো, তুই আমার ভীষণ আদরের ফুল, আমার হাজার মোনাজাতের ফুল তুই, আমার শত রাত জাগা তাহাজ্জুদের পুরস্কার তুই। শিমুলের কথায় হাসি থামিয়ে ফুল জিজ্ঞেস করলো, মানে? হাজার মোনাজাতি কি করে হলো? আমাদের বিয়ের মাত্র 2.5 মাস হলো। আবারও হাসলো শিমুল। ফুরফুরে মেজাজে ফুলের উদ্দেশ্যে গাইল, প্রথম ও যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি, এ দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি। কি তার মানে আপনি আগে থেকে আমাকে পছন্দ করতেন শিমুল ভাই? শিমুল কিছুই বলল না, কেবল ঘাড় বাঁকিয়ে শব্দ করে হাসলো। ফুল কৌতূহলী কণ্ঠে আবারও বলল, কথা বলছেন না কেন শিমুল ভাই? তাহলে আগে বলেননি কেন? কেন বললে কি হতো? ওই দিন যদি সত্যি আমার বিয়ে হয়ে যেত, তখন কি করতেন শুনি? হয়ে যেত? আমি বেঁচে থাকতে হইতো না প্রিয়তমা। লাজুক হাসলো ফুল। তার লজ্জা লাগছে, খুব খুব লজ্জা লাগছে শিমুল ভাইয়ের দিকে তাকাতে। মানুষটা এতটা চালাক, বাহ! আর সে কিনা ভাবতো তাদের জোর করে বিয়ে দিয়েছে সবাই। হয়ে যেত, আমি বেঁচে থাকতে হতো না প্রিয়তমা। খুব খুব লজ্জা লাগছে শিমুলের দিকে তাকাতে। মানুষটা এতটা চালাক, বাহ! সে কিনা ভাবতো জোর করে বিয়ে দিয়েছে। শিমুল চশমাটা ঠিক করে তাকালো ল্যাপটপের স্ক্রিন দিকে। ভ্রু নাচিয়ে ফুলকে জিজ্ঞেস করলো, আমি বাড়ি ফিরলে আবার শাড়ি পরবি তুল? তোকে শাড়িতে খুব মানায়, একদম বাচ্চা বউ। শিমুলের কথায় আমতা আমতা করে উঠল ফুল। কানের দুপাশে ঝুলে থাকা চুলগুলো কানের পিছনে গুজে নিল। কবে আসবেন আপনি? তুই যখন বলবি তখন। আপনার জন্য আমি সব সময় এভেলেবল সাহেবা। মিষ্টি হেসে ফুল। তার সাথে তাল মেলালো শিমুল। হাসি থামিয়ে বোকা বোকা কণ্ঠে ফুল শুধালো, আপনি না খুব সুন্দর করে কথা বলতে পারেন শিমুল ভাই। তাই বুঝি? জি জি, আমার খুব ভালো লাগে আপনার কথাগুলো। আর কি কি ভালো লাগে শুনি? আপনি পুরোটাই আমার ভালো লাগার মানুষ। আমার কাছেও তুইও পাখি। ফুলের সাথে কথা বলার মাঝেই অনু ফোন দিল শিমুলকে। সচরাচর অনু এ সময় ফোন দেয় না, তাই ফুলের ফোনটা কেটে দিল শিমুল। হঠাৎ শিমুলের ফোনের কেটে দেওয়ার মানে বুঝল না ফুল। পরক্ষণে ভাবে প্রয়োজনই হয়তো রেখে দিয়েছে, তাই আর কল না দিয়ে ফুল
ফোনটা টেবিলের উপরে রেখে দিল। বারান্দায় বসে আছে শাওন, মাথার উপর আকাশ ভরা তারা আর বিশাল এক পালিসাদ। হালকা হালকা শীত পড়ছে ধরণীতে, তার সাথে তাল মিলিয়ে সামান্য কুয়াশাও পড়ছে। আকাশ থেকে চোখ নামিয়ে পকেটে হাত পুরল শাওন। নীল রঙের একটা কাগজ বের করলো পকেট থেকে। কাগজ না, এটা মূলত চিঠি। নীল চিরকুট। আসার সময় লাজুক হেসে মারিয়া তার হাতে গুজে দিয়েছিল, সাথেও বলেছিল যাতে এখন না দেখে বাসায় এসে যাতে পড়ে। সারভাজ করা চিরকুটটা চোখের সামনে মেলে ধরল শাওন। গোটা গোটা বাংলা অক্ষরের লেখাতে ভরা কাগজটা। প্রিয় বদভ্যাস। বদভ্যাস বলে একদম রাগ করবেন না। জানেন, আপনাকে দেখার পর থেকে আপনাকে দেখার রোগ হয়েছে আমার। কল দিয়ে রাত বিরেতে আপনাকে জ্বালাতে বড্ড ইচ্ছে হয়, কিন্তু কি আর করার, আমার তো মোবাইলই নেই। কি যে করি বলেন তো। যাই হোক, যেটা বলছিলাম, আপনার সাথে আমার বিয়ে হলে কিন্তু মন্দ হয় না। আমাদের একটা ঘর হলেও মন্দ হয় না। সেই ঘরে একটা ছোট্ট সংসার হবে। আপনি সন্ধ্যা রাতে ক্লান্ত শরীরে ঘরে ফিরবেন, আর আমি আমার শাড়ির আঁচলটাই গিয়ে কপালের ঘাম মুছে দেব। কোমল কণ্ঠে বলল, এক গ্লাস লেবুর শরবত দিই। আপনি হাসি হাসি মুখে বলতেন, দিলে খারাপ হতো না। আমাদের ঘর আলো করে আরো এক দুটো ছাদ আসতো। বলেন তো, এত এত স্বপ্ন আমি কিভাবে বিসর্জন দিই? আমি ভীষণ লোভী আপনার বেলায়। আমি আপনাকে এত এত ভালোবাসি প্রিয় বদভ্যাস। ইতি আপনার রক্ত কমল। পড়া শেষে শব্দ করে হেসে উঠল শাওন। কোলে চিরকুটটা রেখে দু হাতে মুখ চেপে ধরল। পরপর মুখ থেকে হাসি সরিয়ে চোখ বন্ধ করে নিল সে। চোখ বন্ধ করতে শুভ্র হিজাব পরা এক বালিকার মুখ হয়ে ভেসে উঠল দৃশ্যপটে, যার তীক্ষ্ণ ভ্রুদয় নিচে ঘন কালো পাপড়িতে ঢাকা ডাগর ডাগর দুটো উখির সদ্য পুষ্পুট গোলাপের পাপড়ির অনুরূপ একজোড়া পাতলা আঁকা বাঁকা ছোট ছোট গজদন্ত থুতনির মাঝ বরাবর একটা কালো তিল। সব মিলিয়ে অদূরে একটা বালিকা, কেশবতী লাজুকলতা। চোখ মেলল শাওন। হাসার দরুন লাল হয়ে উঠেছে শাওনের শুভ্র মুখ। কপালের রগ গুলো ফুলে ফেঁপে নীল হয়ে আছে। এলোমেলো চুলগুলো দুহাতে সামলে সে উঠে পড়ল দোলনা থেকে। সময় দুপুর ৩টে। দুপুরের রোদ কিছুটা কমে এসেছে। মাঝ আকাশ থেকে কিঞ্চিৎ পশ্চিম ডাকে ঢলে পড়েছে সূর্য। চট্টগ্রাম শহরের বুকে দাঁড়িয়ে আছে এক বিশাল বিল্ডিং। ১০ কি ১২ তলা হবে বিল্ডিংটা। শীর্ষ ফ্লোর জুড়ে গার্ডদের ছড়াছড়ি। সর্বোচ্চ কড়া সিকিউরিটি দ্বারা ঘেরা ফ্লোরটির চারপাশে বুলেট প্রুফ কাচের দেয়াল দ্বারা আবৃত। উপর থেকে নিচের ব্যস্ত শহরটা খেলনার মতোই দেখায়। অ্যাপার্টমেন্টটাতে ঢুকতেই বিশাল এক ড্রয়িং রুম, তার পাশে বড় বড় আরো ৩টে রুম, দুটো মাস্টার বেডরুম, অপরটা কনফারেন্স রুম। ড্রয়িং রুম জুড়ে ফিনপতম নীরবতা। ১০-১২ জন কালো পোশাকধারী গার্ড দাঁড়িয়ে আছে চুপচাপ। তাদের সামনে দাঁড়িয়েই ইলহান সবাইকে মিনমিনে কণ্ঠে কিছু একটা জিজ্ঞেস করছে। কি নিয়ে যেন ভয়ে তটস্থ সকল গার্ড। হঠাৎ করে বর্ষার বাংলাদেশে ফেরাটা স্বাভাবিক লাগছে না তাদের কারো কাছে। তাদের কথোপকথনের মাঝে কাছের বাইরের চট্টগ্রাম শহরে চোখ রাখা গম্ভীর কণ্ঠের অধিকারী এক পুরুষ প্রশ্ন ছুড়ল গার্ডদের উদ্দেশ্যে, ছেলেটার নাম কি? গার্ডদের মধ্যে একজন কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, শাহরিয়ার খান শিমুল। গার্ডটা উত্তর দিতে ফের পুরুষটা শুধালো, শাহরিয়ার? জি বস। কিছুক্ষণ চুপ থেকে হুকুমের কণ্ঠে জবাব দিল লোকটা, শাহরিয়ারের দুর্বল জায়গা বের করো, যেখানে আঘাত করতে ভালোই লাগবে। মাস ৩ হয়েছে ছেলেটা বিয়ে করেছে স্যার। অপর গার্ডটার কথা শুনে তাদের দিকে তাকালো লম্বা চড়া প্রশস্ত দেহের অধিকারী জারিফ শেখ। চট্টগ্রাম শহরে ব্যবসায়ীদের মধ্যে সবার আগে উঠে আসে যার নাম। সবুজ চোখের অধিকারী এই পুরুষের বয়স ২৯-এর কোঠা পেরিয়ে ৩০-এ পা দিয়েছে, কিন্তু ৩০ বছরের বিন্দুমাত্র ছাপ তার শরীর কিংবা মুখায়বে নেই। নিয়মিত শরীর চর্চায় আর ডায়েট কন্ট্রোল খাদ্যাভ্যাসের কারণে তার বয়স ২৮-এর বেশি মনে হয় না। জারিফের পরনে রাবড়ি ব্র্যান্ডের ট্রাউজার আর জারার কালো টি-শার্টের বুক ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে তার মাসল টেস্ট। সর্বাঙ্গে এত এত আভিজাত্যের ছোঁয়া। এত আভিজাত্যের মাঝে বর্তমান তো শুধু তার মনটা, যেখানে নেই ছিটে ফোটা দয়া, মায়া কিংবা আবেগ। ব্যবসার আড়াল নাজরি পাচার এবং স্মাগলিং দুটোতেই তার নাম জড়িয়ে আছে। শুধু জড়িয়ে আছে বললে ভুল হবে, বেশ ভালোভাবেই জড়িয়ে আছে। বিভিন্ন দেশের বড় বড় পাচার চক্রের সাথে হাত আছে জারিফের। বছরের বেশিরভাগ সময় জারিফ দেশের বাহিরে থাকে। এ সময় দেশে ফেরার একমাত্র কারণ শিমুল। শিমুল তার
খাগড়াছড়ি আর বান্দরবনের ডেরার খবর সেনাবাহিনীর কাছে পৌঁছে দিয়েছে। সেনাবাহিনী গতকাল মধ্যরাতে তার ডেরায় হামলা করে 15 জন মহিলা সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে, যেগুলো কিনা ইরানের এক মাফিয়ার চালান ছিল। ডিলটা জারিফের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সব শেষ করে দিয়েছে তার হাঁটুর বয়সী একটা ছেলে। আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি তাকে, সেখানে 26 বছরের ছেলেটার এত বড় সাহস। দুপা এগিয়ে এসে বাঁকা হাসল জারিফ, হাত থেকে দূরবীনটা রেখে কাট কণ্ঠে বলল, কি নাম মেয়েটির? বাড়ি কোথায়? শাহরিয়ারের কাজিন হয়। নাম মেহরিন খান। ফুল? ফুল মানে ফ্লাওয়ার্স। নাইস নেম, ভালো লেগেছে নামটা। মেয়েটাও দেখতে ফুলের মতোই সুন্দর বস। কথাটা বলেই থেমে যায় গাড়টা। কথাটা মুখ ফসকে বেরিয়ে গেছে। চকচক করে উঠল জারিফের চোখ দুটো। মেয়েটা ফুলের মতোই সুন্দর? কতটা সুন্দর? একবার টেস্ট করতে পারলে মন্দ হতো না। তুলে নিয়ে এসো ফুলটাকে। আমার সতেজ ফুল দারুণ লাগে। সতেজ ফুলের সুবাস দারুণ হয়। জি বস। আমার কাজে নাক গলানোর ফল। একটু তো বুঝতেই হবে শাহরিয়ারকে, না হলে ওর শিক্ষা হবে না। ওকে বস। কথা শেষে গার্ডগুলো একসাথে গড় ছাড়ল। বসের হুকুম পালন করতে প্রস্তুতি নিতে ছুটেছে সবাই। জারিফ একবার যেহেতু বলেছে, তার মানে এই কাজ না হলে গার্ডগুলোকে আর আস্ত রাখবে না সে। সবাই ভালো করে জানে তা। গার্ডরা বেরিয়ে যেতে জারিফ ইলহানকেও চলে যেতে ইশারা করল। সবাই বেরোতে দরজা আপনা আপনি লক হয়ে গেল। গা থেকে কালো টি শার্টটা খুলে ফেলল জারিফ। পরপর সোফায় গা এলিয়ে চোখ বন্ধ করলো সে। কাল রাতে খবর পেয়ে প্রাইভেটে জেটে দেশে ফিরেছিল জারিফ। তারপর সকাল থেকে সব খবরাখবর জোগাড় করেছিল, যার দরুন শান্তিমতে দমটাও নিতে পারেনি সে। চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।